গাজীপুরে ছাত্রদের উপর হামলায় আহত 20, একজন আইসিইউতে, শিক্ষার্থীদের বিক্ষোভ, জড়িতদের শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। সমালোচনা করলেও সরকারকে সফল দেখতে চায় বিএনপি। পরিস্থিতি স্বাভাবিক করতে 3 মাসের মধ্যে নির্বাচন দাবি। আগেই নির্বাচন নয়, গণহত্যার বিচার চায় জনগণ। কক্সবাজার জেলা কর্মী সম্মেলনে বললেন জামায়াতের আমির। বিশ্বে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে চলছে বড় ষড়যন্ত্র। জড়িত ভারতীয় গণমাধ্যম, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। ধানমন্ডির 32 নম্বরের ধ্বংসস্তূপ দেখতে আজও উৎসুক জনতার ভিড়। বঙ্গবন্ধু জাদুঘরের নামে প্লট জালিয়াতির খোঁজে গণপূর্ত সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি যুদ্ধে লড়ছে 41,000 পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে 39 প্রার্থী। এবং বিধ্বস্ত অবস্থায় মিলল যুক্তরাষ্ট্রের আলাস্কার নিখোঁজ বিমানের সন্ধান। পাইলট সহ বেঁচে নেই কেউ, ঘন কুয়াশাই কারণ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হয়েছেন অন্তত 15 জন ছাত্র জনতা। তাদের মধ্যে গুরুতর 7 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের দেখতে গিয়ে হামলাকারীদের কঠিন শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী নজরুল ইসলাম এবং তারেক মাহমুদ সুজনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। শুক্রবার রাত 9টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমে পতিত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ছাত্র জনতার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে আহত হয় বেশ কয়েকজন। অধিকাংশরই হাত পা ভেঙে অবস্থা খুব বাজে বানিয়ে ফেলছে এবং এগুলা চিহ্নিত ছাত্রলীগ এবং তারা ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় ওপেনলি উল্লাস করতেছে। আগামী 12 ঘন্টার ভিতরে যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা ছাত্র সমাজের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? আর খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুরুতর আহত 20 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। আমাদের কল দেওয়া হয়েছে আমাদের সিনিয়র ভাইকে যে ওই জায়গায় ভাঙাচোরা করা হচ্ছে, তোমরা আসো। আমরা গেছি, পরে মনে করেন যে আমরা ট্যাগের মাধ্যমে করে গেছি। দেখতে গিয়ে যারা ভাঙ্গি করছে তারা পলাইছে, আমরা আটকা বেড়ে গেছি। মসজিদে মাইকে এমনকি অ্যানাউন্স করা হয়েছে যে তাদের বাড়িতে ডাকাত পড়ছে, এই কথা বলে আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। আহতদের দেখতে রাতেই ঢাকা মেডিকেলে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। শনিবার সকাল 11টায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। হামলায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে বলে জানান গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে হামলার প্রতিবাদ ও বিচার দাবি করে সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ছাত্রদের উপরে হামলার ঘটনায় কিন্তু আপনার আজকে সকাল থেকেই কিন্তু গাজীপুর রাজবাড়ী সড়ক সহ দফায় দফায় কিন্তু সমাবেশ করছেন ছাত্র জনতা। এবং আপনি জানেন যে নাগরিক ঐক্য কিন্তু আজকে যে কর্মসূচি দিয়েছেন সেটা ঢাকা রাজবাড়ী গাজীপুর রাজবাড়ী সড়কের রাজবাড়িতে কিন্তু আপনার রাজবাড়ী প্রধান ফটকে কিন্তু তারা সড়ক অবরোধ কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্য নেতৃবৃন্দরা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তাদের যে কর্মসূচি সেটা তারা কিন্তু পালন করছেন। এখান থেকে কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন যে প্রশাসন যদি তাদেরকে ঠিক সময়ে উপস্থিত হতো তাহলে এই ঘটনা ঘটতো না এবং
নানা বিষয়ে কিন্তু প্রশাসনকে দায়ী করছেন তারা, এবং প্রশাসনের তারা গাজীপুরের যে ডিসি এবং গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে তাদের কিন্তু পদত্যাগ দাবি করছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে এখন সকালের দিকে কিন্তু 10টার দিকে তারা মানববন্ধন করে কিন্তু রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছেন। তো এখন অবস্থান করছেন আপনার রাজবাড়ী সড়কে, কিন্তু তার বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং যারা দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা কিন্তু এখানে রাস্তায় অবস্থান নিয়ে তারা বিভিন্ন কথা বলছেন এবং দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলছেন। এবং আমরা যদি দেখাতে চাই আপনাকে একটু, এখানে কিন্তু ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে সমাবেশ করছেন, রাস্তার উপরে সমাবেশ করছেন। তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু যে অতর্কিত যে হামলা হয়েছে গত রাত্রে তার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং দোষী যারা দায়ী ব্যক্তি তাদের অবিলম্বে গ্রেপ্তারে কিন্তু দাবি জানিয়েছেন এই সমাবেশ থেকে, যতক্ষণ পর্যন্ত তারা না হবে এবং এই সড়কটি ছাড়বেন না তারা, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা টানা যে তাদের কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে যে এই রাজবাড়ী সড়কের ডিসি কার্যালয়ের ঠিক সামনটা কিন্তু অবরোধ করে রেখেছেন তারা। এখানে কিন্তু তারা অবরোধ করে তারা কিন্তু আপনার ডিসি অবরোধ করে কিন্তু এখানে তারা সমাবেশ করছেন এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছেন। আপনারা জানেন যে গতকাল রাত্রে 9টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় দুষ্কৃতিকারীরা যখন বাসার মধ্যে হামলা করছিল তখন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এইটাই সংবাদ পেয়ে কিন্তু তারা তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা তাদের উপর চড়া হয়। স্থানীয় লোকজন হওয়ার পর বেশ কিছুক্ষণ আহত হওয়ার পর তাদেরকে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপনারা জানেন রাত্রে 3টার দিকে কিন্তু তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ট্রান্সফার পাঠানো হয়েছে এবং বাকি যে কয়েকজন রয়েছে তারা কিন্তু এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই অবস্থার প্রেক্ষিতে কিন্তু আপনার গাজীপুরের ছাত্র অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কে কিন্তু অবরোধ করে তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত দায়ীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু সমাবেশ থেকে বলছেন। তো আপনারা জানেন যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্র যে সমন্বয়রা কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে এসে কিন্তু আহতদের খোঁজখবর নিয়েছেন এবং দেখেছেন। তো আপনি এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে তারা কিন্তু দফায় দফায় মানববন্ধন বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করছেন এবং তারা নানানভাবে কিন্তু কর্মসূচি ধরে রেখেছেন এবং মানববন্ধন করেছেন। এখন কিন্তু সমাবেশ করছেন এবং রাজবাড়ী সড়ক অবরোধ করে রেখেছেন। তো অবরোধ করে কিন্তু তারা যে দাবি দেওয়া যেগুলো আছে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে গাজীপুর রাজবাড়ী এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর পরিস্থিতি স্বাভাবিক করতে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দুর্বলতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলা করার সাহস পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণঅভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন, নানা কাজে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে। তো এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি।
এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। গাজীপুরের মেয়রের হুমকিতে ভারতের সমর্থন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেন রিজভী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এখনই নির্বাচন নয়, আগে 24-এর গণহত্যার বিচার চায় জনগণ বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কক্সবাজার সরকারি কলেজ ময়দানে দলীয় কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময়ে তিনি রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখার এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের উস্কানি থেকে জনগণকে সজাগ থাকতে আহ্বান জানান। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং দলটি ক্ষমতায় এলে দাবি পূরণের জন্য রাজপথ অবরোধ করতে হবে না। চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না হতে পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিশ্বে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে অপপ্রচার করতে মিলিয়ন ডলার খরচ করে ষড়যন্ত্র ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যার মূলে ভারতীয় মিডিয়া কাজ করছে বলে জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে আর দ্রব্যমূল্যের দামেও জনজীবনে স্বস্তি ফিরে আসছে। আগামী মাসে রোজার মধ্যে দাম স্থিতিশীল থাকবে। আইন শৃঙ্খলা ব্যবস্থাও ভালো আছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস সচিব আরও বলেন, পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ভ গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটি কি, এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টা থেকে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরের 8টি কেন্দ্রে শুরু হয়ে চলে দুপুর 12:30টা পর্যন্ত। এবছর ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050টি আসনের বিপরীতে 40,973 জন শিক্ষার্থী আবেদন করেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়েন 39 জন পরীক্ষার্থী। এর আগে গত 25 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের 2025-26 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন 1.25 লাখ শিক্ষার্থী। পর্যন্ত সবকিছু আপনাদের সহযোগিতায় ভালোভাবে চলছে, আল্লাহর রহমত আছে। এবং যে কথাটি একটু খুব বিনীতভাবে অভিভাবকদেরকে বলতে চাই, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ মনে রাখতে হবে যে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। আমাদের বাচ্চাদের অনেকেই হয়তো এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে কোনোভাবেই তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আজও চলছে ভাঙচুরের কার্যক্রম। শনিবার সকাল থেকেই বিভিন্ন ভারী যন্ত্রের সাহায্যে বাড়িটি ভাঙতে এবং সেখান থেকে রড সংগ্রহ করতে দেখা গেছে। ইতিমধ্যে ভবনের সামনের অংশ 3 তলা পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদনে বিস্তারিত। ধানমন্ডি 32-এ আজও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন ভারী যন্ত্রের সাহায্যে বাড়িটি ভাঙতে এবং সেখান থেকে রড সংগ্রহ করতে দেখা গেছে। বাড়িটি দেখতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক আগ্রহ নিয়ে এসেছেন তারা।
জানান স্বৈরাচারের আইকনের ধ্বংস নিজ চোখে দেখতে এসেছেন এখানে। ধানমন্ডি ৩২-এর বাড়ির ধ্বংসস্তূপ দেখতে এসে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এক বাবা এখানে হাসপাতাল নির্মাণের দাবি জানান। আমি একজন শহীদের বাবা হিসেবে আমার আজকে এখানে এসে আমাকে সারা পৃথিবী দিলে আমার সন্তান আমি পাবো না, কিন্তু আমার মনে একটু কষ্ট হলো, আমি আজকে একটু হলে আমার কষ্ট দূর হচ্ছে। এরকম একটা পেশিবাদীর এবং একটা বাসভবন বা পেশিবাদীর চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। তাই আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো এই জায়গাটা যেন 20 জুলাই 2024-এর যারা শহীদ, যারা আহত, যারা নিহত শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। তবে কারো আছে বিপরীত প্রতিক্রিয়াও। এর আগে গেল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে গুড়িয়ে দেন। সেই সঙ্গে আগুন দেয়া হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি সরকারি আবাসন প্রকল্পে দুর্বিষহ দিন কাটছে ১৮০টি পরিবারের। ২১ বছর আগে ৬ একর জমির উপর নির্মাণ করা টিন সেট ঘরগুলোর এখন বেহাল দশা। প্রকল্পটি বিএনপি বাস্তবায়ন করায় প্রতিহিংসা থেকেই এত বছরেও সংস্কার করেনি পতিত আওয়ামী সরকার। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। একটি সুন্দর থাকার জায়গা তো সবাই চায়, কিন্তু সবারই চাওয়া কি পূরণ হয়? বাংলাদেশের আনাচে কানাচে ভূমিহীন, ঘরহীন অসংখ্য মানুষের দেখা মিলে। কুড়িগ্রামের এরকমই ১৮০টি ভূমিহীন পরিবারকে ২০০৪ সালে বালাটারি নামক জায়গায় একটি আবাসন প্রকল্পের আওতায় গড়ে দেওয়া হয় টিনশেড ঘর। এই ঘরগুলোতে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশির সীমা ছিল না বাসিন্দাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে টিনশেড ঘরগুলো। এখন শুধু আকৃতিটাই ঘরের মতো। অধিকাংশ ঘরের চালাই খসে পড়েছে, বেড়াগুলোও জরাজীর্ণ। বৃষ্টি আর শীত থেকে বাঁচতে চালে পলিথিন দেয়াই একমাত্র ভরসা। থাকার জায়গার এই বেহাল দশা নিয়ে মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা। থাকার মতো জায়গা নাই, থাকার মতো জমা জমি নাই। আমাগুলোর এই যে ঘর একটা করে দিছে, থাকার মতন ব্যবস্থা নেই। আমার ঘর ছাড় দিয়ে আমি অন্য মানুষের ঘরে থাকতেছি। কিন্তু নির্মাণের এতদিন পরেও কেন একবারের জন্য এই ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি? তার উত্তরে স্থানীয়রা জানান, বিএনপির দেয়া আবাসন প্রকল্প হওয়ায় আওয়ামী লীগের সময়ে কোনো উন্নয়ন হয়নি। তবে বরাদ্দ পাওয়া সাপেক্ষে এবার আবাসনটি মেরামতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা। তালিকা করে এগুলো সংস্কারের জন্য আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে জরাজীর্ণ আবাসনগুলোকে সংস্কার করা হবে। ভূমিহীন খেটে খাওয়া এসব মানুষদের থাকার জায়গাগুলো দ্রুত সংস্কারের আওতায় দেখতে চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুলের মাঠ ও বাজার। মৌসুম শেষের পথে তাই ফুল সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার অন্তত ৩০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন এখানকার ফুল চাষিরা। সহকর্মী সালাহুদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার গদখালি। সেখানে মাঠ জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে দেরিতে চাষাবাদ শুরু হয়। তবে এবারও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায়। এই বিক্রির ওপর সারা বছরের লাভ লোকসানের হিসাব নির্ভর করে ফুল চাষিদের। সামনে 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ দিনগুলো কেমন যাবে, আশা রাখি যে ভালো যাবে। 1 বিঘা জমিতে ধান করলে খুব বেশি হলে 30,000 টাকা, আর 1 বিঘা জমিতে যদি ফুল চাষ করা হয় তো ওই জমিতে 1 লাখ 1.5 লাখ টাকা আশা করা যায়। এছাড়া ফুলের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর গদখালি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিনতেও আসেন ফুলপ্রেমীরা। এবার মাঠের দিকে এসে গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা।
খুব ভালো লাগলো ঘুরে। আলহামদুলিল্লাহ বেচাকেনা খুবই ভালো, সারাদিনের ব্যানের উপরে ব্যস্ত আছি, খাওয়ার সময় নেই। প্রতি সিজন পার করে একজনের 1-1.5 লাখ টাকা করে থাকে দোকানদার প্রতি। এদিকে এবছর প্রায় 620 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানায় কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। বাঙালির 12 মাসের 13 পার্বণ বলেই বছর জুড়েই থাকে ফুলের চাহিদা। এসব দিনকে কেন্দ্র করে ফুল চাষ করেন গদখালির চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।